সবাইকে অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে আজ আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে আসলাম। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নসু মামা ও আমি। ছেলে মানুষ তখন আমি, ৮ বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এইসব কথা অবশ্যই আরও বড় হলে বুঝেছিলাম। অতুল আমার দিদিমার সইয়ের ছেলে, কোথায় পড়ে, বেশ লম্বা মতো, আধ ফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না, কেমন ধারা যেন কথাবার্তা। আমায় বলতো, এই পাচ্ছি যা, এখানে কি, ওইদিকে গিয়ে খেলা করে গিয়ে যা। কখনো বলতো, অমন দুষ্টুমি করবি তো বাঁশবনের লম্বা শেয়ালটা আছে, তার মুখে ফেলে দিয়ে আসবো বলে দিচ্ছি। অতুলকে সবাই বলতো ভালো ছেলে, লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোট মামার সঙ্গে কী সব ইংরেজি বলতো, যদি তার কিছু বুঝি। এইসব জন্যই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগতো না। তা সে যতই ভালো হোক, লোকে তাকে যতই ভালো বলুক, ভালো আমার লাগতো মুখুজ্জেবাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গরম, ডাগর চোখ দুটি, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। অতুল মামার বয়স হয়তো ছিল 16-17। নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্ত ঝরত, দিদিমার সেই গল্পের মতো। অমন সুন্দর মুখ আমার 8 বছরের জীবনে এই অজ পাড়াগায় কটাই বা দেখেছি। দিদিমার কাছে এসে বসে মাঝে মাঝে সেও গল্প করত। সে যা বলতো তা যেন মধুর, অতি মধুর। আমি হাঁ করে ওর মুখের দিকে চেয়ে এক মনে ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা এত ভালো লাগতো না তো। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচের বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভারী করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ও মা, মেয়ের কাণ্ড দেখো, কেন মানাবে না? তুমি সব জানো। তবে তোর মতটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? ওই নসুকে। দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যে মেয়ে নিজের বর বেছে নিয়েছে, দন্যে যা হোক। এ কালের মেয়েকে না, শুনলে সই, নসু নাকি ওর বর হবে। অতুলের মা হেসে বললেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি। বেশি আর কত, 16 বছর। তা যাই হোক, 16 বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব? নসু ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো সই, একালের মেয়ের কাণ্ড। নসুর বয়স 12, ওকেই বেশি পছন্দ। তোমার আমার কাল চলে গিয়েছে। 13 বছর বয়সে আমায় বিয়ে হলো, উনি তখন 42। দুজ পক্ষে আমায় ঘরে আনলেন। আমারও তো। অতুলের মা বললেন, আমার অত না, উনি তখন 29, আমার 11। দুজ পক্ষ তো বটে, শুধু তাই, সতীন বেঁচে। আমায় ভগবান সেদিন থেকে নিষ্কণ্টক করেছিলেন তাই খানিক রক্ষে। মাঝে মাঝে নসুকে অনেক দিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসতো না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত। ছুটে যেতাম মুখুজ্জে বাড়িতে। নসু মামা উঠোনে বসে কঞ্চি কেটে কেটে খেলাঘরের বেড়া বাঁধছে, সঙ্গে আরও 3-4টে ছেলে, ওরই বয়স। আমি বলতাম, ও নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? কি রোজ যাব? তুই এত দূরে এলি যে, আসতে ভয় করে না? না, খেলা করবি? অন্য ছেলেগুলো তখনই বলে উঠত, মেয়ে মানুষ আবার আমাদের সঙ্গে খেলবে কেন? যা তুই, পুটি মান্তিদের সঙ্গে খেলগে যা। নসু বলতো, খেলুক আমাদের সঙ্গে, তাতে কি? হাবু বলতো, ও কি দাদে কঞ্চি কেটে আনতে পারবে? কি খেলা হবে ওকে নিয়ে? যা তুই। আমাকে কাঁদো কাঁদো দেখে নসু এসে হাত ধরত,
বলতো, কেন ওকে অমন করছিস তোরা? ওকে না কঞ্চি কাটতে যাবে, মেয়ে মানুষ, চুপ করে বসে থাকবে। বস তুই পাচি। আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের এক পাশে বসে পড়তাম। নসুমামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে। বসে বসে পেয়ারা চিবুতাম। অনেকক্ষণ পরে বলতাম, নসুমামা খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, এসব হাঙ্গাম। নসুমামা বলতো, তুই চুপ কর হাবু, খিদে পেয়েছে, চল পিসিমার কাছে, দুটো চাল ভাজা খাবি তেল নুনে দিয়ে, না একটা কচি শসা পেরে দেব। আমি বলতাম, না, তুমি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, একলা যেতে ভয় করে। হাবু অমনি চোখ পাকিয়ে বলে, তবে একলা এলে কি করে, কে এখন তোর সঙ্গে যাবে পৌঁছে দিতে? আহ, ভারী পাজি মেয়ে। নসু আমায় আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো। ধুলো মাটির পথের ধারে কত কেচড় মাটি, কত বেনে বউ গাছে গাছে পাকা বকুল পড়ে থাকতো বকুল তলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ইচ্ছে করত। আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসু মামাকে কুড়িয়ে খাওয়াতে ইচ্ছে করে, কিন্তু সে বলতো, ধুর, ও কষা কষা লাগে, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, সে সুযোগও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল সেই আমার ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ির গ্রামের গাছপালার ছায়ায় ছায়ায়। চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরেই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল ফোটা, পাখি ডাকা, বসন্ত প্রভাত গেল ধীরে ধীরে মিলিয়ে। বাতাস গরম হয়ে উঠল। সেই গা, সেই তোঘরা শেখহাটে এখনো আছে। মাঝে মাঝে এখনো সেখানে যাই। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়ি নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি টাকা মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তার প্রায়ই ঝগড়া তর্ক হতো। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে। 2-1 মাস কোনো খবর আসতো না। মা কান্নাকাটি করতেন। হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। দিন এভাবেই চলতো। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আরংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিন কতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর চিররুগ্ন। সংসারের রান্নাবান্নার ভার নসুমামার উপর। আজ অনেকদিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা দেখে সত্যি কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর উপর ফেলে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসুমামা আমায় দেখে হেসে বললে, হায় পাচি, বস। কাল দই পেতেছিলাম, দইটা বসেনি, উনুনের পাড়ে রেখে দেব, কি বলিস? যত সব মেয়েলি গল্প নসুর। সাধে কি ওকে সকলে বলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে? আমাকে বললে, কাল বুঝলি 1 কাঠা মুগের ডাল ভাজলাম, ভাঙলাম। বেলা গেল ডাল ডোল করতে, গা হাত পা ব্যথা। বললাম, তুমি ডাল ভাজলে সত্যি? হ্যাঁ রে, নইলে কে করবে? আমার কাল 1 গাধা কাপড় সোডা সাবান দিয়ে সেদ্ধ করতে হবে। দুঃখিত সুরে বললাম, ওসব মেয়েলি কাজ, তুমি ওসব করো কেন? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতাম। নসু বললে, আহা, আমি না পারি কি, তোকে আবার ডাকতে যাব কেন? লেখাপড়া করবে না নসু মামা? এইসব কাজ কি তোমার সাজে? পুরুষ মানুষ, লেখাপড়া করো। আমায় কে পড়াবে? দাদারা 1 পয়সা দেবে না। তাছাড়া মার শরীর খারাপ। আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে বল? পরবার খরচ জুটলেও আমার পড়া হতো না। আমি বসে বসে ওর কুটনু কুটি দিলাম, আমার বিয়ের কথা বললাম। নসুমামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করল না। ও যদি একটু আগ্রহ প্রকাশ করত,
শুনতো কোথায় আমার বিয়ে হচ্ছে ইত্যাদি, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু না, সে সুখ আমার অদিষ্টে নেই। নসিমামা একটা কথাও জিজ্ঞেস করলো না সে সম্বন্ধে। আমার বিয়ের রাতে নসু নেমন্তন্ন খেয়ে এলো পেট পুড়ে, কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, না একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ও যদি আসতো তবে খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার বয়স আমার নয় তখন, তবুও কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজনের যাতায়াত, আমার নতুন কাপড় গয়না, কিছুই ভালো লাগলো না। মনে উৎসাহ নেই। আগেই বলেছি, আমার বিয়ে হয়েছিল আরংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সে 17-18 বেশি নয়, রোগা চেহারার, মাথার চুল ওঠা। বিয়ের পর জানা গেল স্বামী ম্যালেরিয়ায় পুরনো রোগী। মাসে 2বার ম্যালেরিয়া জ্বর বাধা আছেই। আরংঘাটার যুগল কিশোর ঠাকুরের মেলার সময় ময়লার দোকান খোলেন আমার খোশ শ্বশুর। স্বামী তারও দিয়ে সন্দেশ মুরগি ভিয়েন করেন। শ্বশুর বাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন ঘর বাড়ি, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বের করা কোটা বাড়ি, 2টি মাত্র ঘর, ছোট একটা বারান্দা। তবে সব ঘরগুলির সামনে শান বাঁধানো টানা রোয়াক এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড় একটা আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে ঘুপসি করে রেখেছে। আমার শাশুড়ি গল্পের সুরে বললেন, আমের সময় তো আসছে, দেখো বৌমা, এমন আম এই অঞ্চলে নেই আমার বাগানে যা আছে। ডাক সাইডে বাগান কর্তা করে রেখে গিয়েছিলেন। এস্তেক কোয়ারি, এস্তেক শান্তিপুর, কোথা থেকে কলমের চারা এনে না পুঁতেছেন। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগান কিনে নিলে। 2-1 ঝুড়ি আম যা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-একটা জুটল আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম ভালো। স্বামীর সঙ্গে আলাপ জমল মন্দ নয়, ক্রমে তাকে ভালোও লাগলো। আমায় বললেন, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারেনি, বলে ফেললাম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, ধুর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো। গজা, জিলিপি, কেন খাজা? সে আবার কি গা, আমাদের গায়ে শুনিনি তো। উনি হো হো করে হেসে বললেন, ভাড়া গায়ের ভূত, আমাদের এই শহর বাজার জায়গা, কাল খাজা আনবো লুকিয়ে, কিন্তু সাবধান, মা যেন টের না পায়, বকবে। আমি নিজে খাজা বিয়েন করি। সেই থেকে মাঝে মাঝে স্বামী লুকিয়ে খাবার আনেন, কোনোদিন খাজা, কোনোদিন মিহিদানা। আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন, সবাইকে দিতে গেলে চলে না, খুঁড়তো তো ভাই হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আমার মুখে এক টুকরো উঠবে কি না উঠবে। শ্বশুরবাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়া থেকে। উলুর জাতের মতো বড় মেলা এই অঞ্চলে আর নেই। সেই সময় ময়রার দোকানে কাজ বেশি, উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভরতে। উনি হেসে বলতেন, খাও খাও, খুব খাও, এসো দুজনে পেট ভরে খাই। একদিন কি করে শ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা, এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান গালিগালাজ সহ্য করতে হলো। শাশুড়ি বললেন, অমন নোলায় 7 কাটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা। এমন অলক্ষ্যে বউ তো কখনো দেখিনি, শুনিও নি। লজ্জাও করে না গুরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে। স্বামীকে রাত্রে বললাম, আর ওসব এনো না, দেখো তো কি কাণ্ড বাঁধালে। স্বামী বললেন, না, আনবে না। আমায় কি মাইনে দেয় কাকা? বিনে মাইনের চাকর তো রেখেছে, পেটে দুটো খাবো না? ঠিক আনবো লুকিয়ে, তুমি দেখো। কেমন করে ধরবে কাকা তা দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক, আমার কথা শুনতেন না। খাবার চুরি বন্ধ হলো না। রোজ রাত্রে 1 গাদা বাসি লুচি আর রসগোল্লার রস আনেন, নিজে খান, আমাকেও যথেষ্ট দেন। ওর পেটের অসুখ ছাড়েনি। আমার বারণ শোনেন না মোটেও।
বলেন, কে যা উঠিয়ে নিতে পারে, কাকা 1 পয়সা উপরে হাত করবে না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব আষাঢ় মাসে, আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কি দেবে কাকা? তা দেখে আর বাঁচলাম না। সত্যি আমার নতুন কাপড় হবে না? বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। আমি যদি দিতে পারতাম সব হতো। আমার কি ইচ্ছে করে না তোমায় কাপড় দিতে? কোথায় পাবো? তাই তো, অনেকের নিন্দে শুনতে হবে তাই ভাবছি। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম। স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা রকম নিন্দাবাদ করতে লাগলো। আমায় একদিন রায়বাড়ির মেজুকিন্নি বললেন, হ্যাঁ পাচি, জামাই নাকি তারও ঘটে ময়রার দোকানে? আমি অত শত বুঝিনি। বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতের সুক্ষতি করে মাসিমা। মেজো গিন্নি হেসেই খুন। তার বড় পুত্রবধূ যে বাপের বাড়ি থেকে আসতে চায় না, বাপের বাড়ির গ্রামের কোনো প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয়াসক্ত, এসব কথা তিনি তখন ভুলে গেলেন। আমার স্বামীর খাবারের দোকানের কাজটাই প্রবল দোষের ও নিন্দের কারণ হয়ে উঠল তার কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খাতির আদর করলে না। আমার তাতে মন বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই যেন কেমন হেনস্থা করলে। নসুম আমার ঠিক তেমনই ভাত রাঁধছে। আমি তার ওখানে গিয়ে বসে গল্প করে একটু যে আনন্দ পেতাম। একটা জিনিস দেখলাম, নসু ধর্মেকমে মন দিয়েছে এ বয়সে। চন্দন ঘষছে বলে দেখলাম। দিদিমা পুজো করেন বুঝি আজকাল? নসু হেসে বললেন, মা নয়, পুজো করব আমি। রোজ শিব ঘুরিয়ে পুজো করি। মানুষ হয়ে জন্ম শুধু খেয়ে যাব শুয়োরের মতো? আমার হাসি পেল ওর মুখে তথ্যকথা শুনে। নসু মামা আমাকে শশা কেটে খেতে দিল। নিজেই নারকেলের নাড়ু করেছে ঘরে, তা দিলে। চা খেতে দিলে। বছর 2-3 কাটল, আমার স্বামীর শরীর সারল না। ক্রমেই যেন আরো খারাপ হয়ে উঠছে। শাশুড়ি ও খুশাশুড়ি বলেন, এই অলক্ষণে বউ এসে বাচ্চার শরীর একদিনও ভালো গেল না। শাশুড়ি বললেন, সংসারে কোনো জিনিস আঁট নেই, তা দেখেছ লক্ষ্য করে? কথাটা নেহাত মিথ্যে নয়, আমিও স্বীকার করছি। সত্যিই যেন আমার কোনো জিনিসে কোনো আসক্তি নেই। ভালো কাপড় নয়, গয়না নয়, কোনো কিছুতে না। আমার স্বামী বলেন, পয়সা জমাও না কেন? যা মাঝে মাঝে হাতে এনে দেই জমিও, তোমার আখেরে ভালো হবে। ওসব কথা শুনেও শুনিনি কোনো দিন। কার আখের কি হবে সে ভেবে ফল কি? আমার একটি ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারবে না, সংসারে খেটেই মরি, মুখের মিষ্টি কথা কেউ বলে না। স্বামী আমায় নানা রকম সাংসারিক উপদেশ দেন। তার যেরকম শরীর, কবে মরে যাবেন তখন কি উপায় হবে? আমি যেন কিছু কিছু হাতে রাখি। এই কথা আমি যখন শুনি তখনই মনে থাকে, তারপর আর মনে থাকে না। সেই মাঘ মাসে আমি বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসুম আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিন রাত পুজো আচ্চা নিয়ে থাকে, কারো সঙ্গে কথা বলে না, কি রকম যেন। আমি গিয়ে দেখা করলাম বিকেলের দিকে। নসমামা বললেন, কি খবর পাচি, কখন এলি? কাল এসেছি। ভালো আছো? ভালো আছি, খুব আনন্দে আছি। সবাই তোমাকে পাগল বলছে যে? নসমামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললে, আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি। এতে যে যা বলে বলুক, আমি পাগল হই আর ছাগলই হই। হ্যাঁ রে পাচি। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসীম আমার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা সাধারণ মানুষের মধ্যে দেখিনি। ওর মুখের চেহারা যেন অন্যরকম হয়ে গিয়েছে। লোকে টাকা কড়ি ঘর জমি আঁকড়ে পড়ে আছে দেখছি আমার চারিপাশে। খুড়শ্বশুরীকে দেখেছি গাছের সামান্য একটা আম যদি গাছের তলা থেকে কোনো বাড়ির ছেলে কুড়িয়ে নিয়ে যায় তবে ঝগড়া করে পাড়া মাত করেন। গায়ের মধ্যে দেখেছি 1 হাত জমি হয়তো এগিয়ে বেড়া দিয়েছে কেউ,
তাই নিয়ে মামলা মোকদ্দমা 2-3 বছর ধরে চলছে। এমন আবহাওয়ার মধ্যে নৈশমামা মানুষ হয়েও স্বতন্ত্র। ওর কাপড় চোপড় খাওয়ার বিষয় আশয়ে কোনো আসক্তি নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আছে সর্বস্ব। একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর উপর আমার কেমন একটা মায়া হয়। এর মুখের দিকে কেউ যেন চায় না আমার শাশুড়ি ছাড়া। তাও তিনি বুড়ো হয়েছেন। দেওরের কাছে কোনো কথা তার খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খাতির যত্ন নেই। বললেন, এই গায়ে একটা ঘর করলে ভালো হয়। আমি বললাম, কেন? শ্বশুরবাড়ি বাস করবে, কেউ কিছু বলবে না? বলুক গে, কাকার এখানে আর ভালো লাগে না। দেখো ভেবে, তোমাদের গায়ের লোকগুলো যেন কেমন কেমন, ভালো করে কথাই বলে না। আমার রাগ হলো। বললাম, তারুঘোটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী হেসে চোখ টিপে বললেন, হ্যাঁ, রোজ রোজ রাত্রে খাজা খাওয়ার সময় তো খুব ভালো লাগে। 2-1 দিন পরনে চলে গেলেন। যাবার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বলে গেলেন, এই পয়সা দিয়ে খাবার কিনে খেও, মাসখানেক থাকো, তারপর এসে নিয়ে যাব। আর আসেননি তিনি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার সিঁথির সিঁদুর আর হাতের শাখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে আমাদের প্রথমে কিছু বলেননি। তারপর 2 দিন পর মাকে একদিন বললেন, হ্যাঁ, একটা কথা, জামাইয়ের বড় অসুখ, চিঠি পেয়েছি। মা আড়ষ্ট সুরে বলে উঠলেন, সে কি গো, এতক্ষণ বলনি কেন? হাটে চিঠি পেলে? কই দেখি চিঠি। বাবা আমতা আমতা করে বলেন, তা মনে ছিল না। তা নয়, আমি কান খাড়া করে পাশের ঘরে বসে সব শুনছি। আমার বুকের মধ্যে টিপ টিপ করছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে, যেন জিভ শুকিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি সব। বাবা অত্যন্ত বাস্তবাগী লোক। জামাইয়ের অসুখ সংবাদে চুপ করে বসে থাকবার মানুষ নন। মা ছুটে হাঁপিয়ে বাবার কাছে এসে বললেন, তার কাছে এখনই চলে যাও, মেয়ে যাবার কথা লেখে নেই, ওকেও নিয়ে যাও। বাবা শুকনো মুখে বললেন, আর সেখানে গিয়ে কি হবে গিন্নি, সব শেষ হয়ে গিয়েছে। মা মেঝের ওপর আশ্রে পড়লেন আত্মচিৎকার করে। আমি কিন্তু বেশ সহজভাবেই কথাটা শুনলাম, কারণ আমি আগেই বুঝতে পেরেছি বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, আমার অদিষ্ট। বাবা তো বুড়ো হাবড়া স্বামীর হাতে আমায় দেননি, ছোকরা দেখে দিয়েছিলেন। আমার কপালের লেখা, কারো দোষ নেই। আমার কিন্তু বিশেষ কোনো দুঃখ নেই মনে। বিশেষ কিছু যে হারিয়েছি, বিশেষ কোনো অভাব বোধ নেই। লোকে বলছে আমার নাকি সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো কিছু বুঝতে পারছি না। মাছ খেতে পাবো না, নাই বা পেলাম। একাদশী করতে হবে, করব। ভালো খাওয়া বা পড়ার দিকে আমার কখনো কোনো ঝোঁক নেই। তবে মানুষটার উপর মায়া জন্মেছিল বটে, তাকে আর দেখতে পাবো না, এইটুকু যা কষ্ট। বিধবা হবার পর আমি অনেকবার শ্বশুরবাড়ি গেলাম। শ্বশুরবাড়ির সেবা করে মুখরা যায় সংসারে পুত্রহীনা বৃদ্ধার বড় কষ্ট। যতদূর পারি সেগুলো ঘোচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বউয়ে নিরম্ব উপোস করি। সন্ধ্যার সময় তার পায়ে তেল মালিশ করে খোশ শাশুড়ি সর্বদা শোনান, আমি অলক্ষণে বউ। আমায় ঘরে এনেই তার সোনার চাঁদ ছেলে দুধের বাছা মারা গেল। ভাসুরপুর উপর এমন স্নেহ ভাসুরপুর জীবদ্দশায় কোনোদিন দেখেছি বলে মনে করতে পারলাম না। আশ্চর্য। একবার বাপের বাড়ি এসে শুনলাম নৌসুমামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পরে খবর এলো হোলি শহরের এক কালী মন্দিরে সে আছে। গঙ্গার দিনে 2খানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আচ্ছা নিয়ে নাকি আছে। খবরটা দিলে ও পাড়ার বধূ গোয়ালার মা। ঘোষপাড়ার দোল দেখে দেশে ফেরবার পথে সে হোলি শহরে গিয়েছিল, সেখানেই দেখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি
কেন আমার মনে হয় নসুমামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধার শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়াই। বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারেনি, পাছে বুড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললেন, চল মা, সেনাল মশাইয়ের বাড়ি ভাগবত শুনে আসি। সে কে মা? পাড়ার বুড়ো সেনালদা। দেখুনি বুড়োকে? সেনাল মশাইয়ের বাড়ি গেলাম। ওর অবস্থা বেশ ভালো বলে মনে হলো বাড়ি ঘর দেখে। শুনলাম দুই ছেলে কলকাতায় চাকরি করে, তাদের স্ত্রী পুত্র তাদের সঙ্গে কলকাতায় বাসায় থাকে। সেনাল মশাই বিপত্নিক, বয়স ৭৬ বছর। নিজেই বললেন, একটি বিধবা বোন বাড়িতে থাকে, ও রান্নাবান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন, আমাদের সামনে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সানাল মশাইয়ের বাড়িতে রোজ যাই। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগবাশিষ্ঠ ও ভগবত তার প্রিয় বই। যদি দুদিন না যাই, সেনাল মশাই আমার শ্বশুরবাড়ি আসবেন। আমার শাশুড়ি তার বৌমা ডেকে বললেন, ও বৌমা। বৃদ্ধ শাশুড়ি মাথায় কাপড় তুলে দিয়ে বললেন, কি দাদা? নির্মলা কোথায়? ডেকে দাও। আমি বের হয়ে বলি, কি দাদু? দাদু কি রে? তোমার জ্যাঠামশাই হই। তোমার শ্বশুরের যে 11 বছরের বড় আমি। আমার ওখানে কদিন যাওনি কেন? আজ অবশ্য যাবে। আবার নিয়মিতভাবে যাই। সানাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে কি যেন দেখেছেন, আমাকে পেয়ে খুব খুশি। যোগ বাশিষ্ঠ পার জমে না আমি গেলে। কি পেলাম কি জানি, কিন্তু তুমি গেলে মা, আমার গীতা আর যোগ বাশিষ্ঠ জ্যান্ত হয়ে ওঠে। ওদের সেলাকের মধ্যে থেকে নতুন ভাষ্য বেরিয়ে আসে। আনন্দ যদি শাস্ত্র আলোচনার উদ্দেশ্য হয়, তবে সেটার 16 আনাই পায় তুমি আসলে মা। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতো শ্রোতা আপনি অনেকদিন পাননি। সত্য মা, এতদিন জানতাম না যে লোককে শুনে এত আনন্দ হয়। নিজে চর্চা করতাম এই পর্যন্ত। আজ কিন্তু অন্যরকম শুনছি, উপযুক্ত শ্রোতা পেলে। আমারও ভালো লাগে বলেই যাই। কেমন যেন মন বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। বন্ধনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন। আমি বসে যোগ বাশিষ্ঠের উপদেশ শোনাই, কিন্তু তাতে তার মন ভেজে না। ঘোর বিষয়ী মন। এই বয়সেও কাঁঠালের ভাগ নিয়ে, সজনে ডাঁটার ভাগ নিয়ে খুড়শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বলি, মা, কি হবে আপনার এঁচোড় ডাঁটা আর সজনে ডাঁটার চুলচেরা ভাগে? ওর কি সার্থকতা? ভগবানের নাম করুন। বাতাবি নেবু ফুটল ফাগুন মাসে, পথে পথে অপূর্ব সুগন্ধ ছড়িয়ে। গেট ফুলে বাঁশবনের তলা ভর্তি হয়ে গেল। কোকিলের ডাকে মন উদাস হয়ে ওঠে। কত কথা ভাবি। বাল্যকালের কথা, মা বাবার কথা, স্বামীর কথা। জীবনে কিছু না পেয়ে যেন সব কিছু পেয়েছি। যদি কোনো হিসাবে বিষয়ী লোক বলে, কি পেয়েছ হিসাব দেখাও, হয়তো কিছু দেখাতে পারবো না। কারণ বাইরে আমার অর্ধ মলিন সরু পাড় ধুতি আর দুগাছি অতি সরু বিবর্ণ সোনার চুরের মধ্যে কেউ কোনো লাভের সন্ধান খুঁজে পাবে না। আমার মন বলে কি এক জিনিসের ঠিকানা মেলেছে, যার তরুণ অফুরন্ত আনন্দের ভাণ্ডার আজ আমার কাছে খোলা। অন্য সব কিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছে। একদিন শাশুড়ি বললেন, ও বৌমা, তোমার গায়ের কে একটি ছেলে আমাদের গ্রামে হরিকলুর বাড়িতে এসে চাকরি করছে। বামনের ছেলে, দিব্যি চেহারা, কিন্তু বাপু কলু বাড়ির জল তোলে, গরুর জব কাটে। এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি। কে কাল বলছিল ঘাটে, বললে বৌমার দেশের লোক। যেদিন শুনলাম সেদিনই পথে নসুমামার সঙ্গে দেখা, কিন্তু প্রথমটা চিনতে পারিনি। নসুমামার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি, আধ ঘোমটা দেওয়া, হাতে কাছের চুড়ি, মেইলি বেশ, অথচ মুখে ঈষৎ গোঁফ দাড়ি। আমার হাসি পেল ওর অপরূপ বেশ দেখে। আমায় দেখে মেইলি সুরে বললে, ও পাচি, ভালো আছিস তো ভাই? আমি অবাক হয়ে বললাম,
তোমার এ কি বেশ নসু মামা? নসু মামা অদ্ভুত হাসি হেসে বললে, এই থাকলেই হলো একরকম। তুমি নাকি কলুবারে বাসন মাজছো, জল তোলো, দোষ কি? তুমি যা ভালো বোঝো। বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখিলেন। দিন দশেক জ্বরে ভুগে গভীর রাত্রে মৃত্যুর কিছু পূর্বে অশ্রুভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা? বৃদ্ধার আকুল সুরে মনে ব্যথা বাজল আমার। যার জড়জীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন? আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি মা আমার? কিছু ভেবো না আমার জন্য। বিষয়ী লোককে বিষয়ের ভাষায় সান্ত্বনা দিই। আমি জানি যার কাছে আমি আছি তিনি আমায় কোনো দিন ফেলবেন না, চরণে স্থান দেবেনই। নসমামার সঙ্গে দেখা আবার একদিন। সে এক গাদা কাপড় সিদ্ধ নিয়ে গাঁটে যাচ্ছে কাস্তে। আমি বললাম, ওইসব কাজ আমায় দাও নসমামা, আমি তোমায় করতে দেব না। জোর করে সেগুলো তার কাছ থেকে নিয়ে নিজে কেচে দিলাম। আমার চোখের সামনে ওসব খাটুনি খাটতে দেব না ওকে। বললাম, হরিকুলুর বাড়ি গোয়াল পরিষ্কার আমি করে দেব। না পাচি, লক্ষ্মীটি, লোকে কি বলবে? আমি গ্রাহ্য করিনি, আমি করি। মিথ্যে কথা, তুমি কিছু গ্রাহ্য করো না। কালো বাড়ি বাসন মাজছ, অথচ পাচি এইসব তুই বুঝবি নে, ওসব করিস নে কখনো। ওর কথা সানাল জেঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্য। হরিকালুর বাড়ির পেছনে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুজে বসে। সেই থেকে সানাল মশাইয়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগ বাশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সানাল জেঠা বলেন, ছেলেটি শুদ্ধ সত্য। শীতের প্রথমে কালোপাড়ার কলেরা দেখা দিল। একদিনে 18টায় কলেরা হলো, 5টা মরে গেল। নসুমামা কি ভীষণ পরিশ্রম করে সেবা শুরু করলে। হরিকলুর ছোট ভাই ওর সেবাতেই নাকি বেঁচে উঠল। রাত্রে ঘুমোয় না, নিজের হাতে রুগীদের গা ও বিছানো পরিষ্কার করে। কলেরায় কলুপাড়া উজাড় হয়ে গেল। ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয়ে তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরো ও মুচি একদিনের অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে সকলের, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারাদিন, কেউ ফেলতে চায় না। সন্ধ্যের পর নসিমামা একা গিয়ে ঠেঙে দড়ি বেঁধে সেই মরা ফেলে দিয়ে এলো খালের ধারে শ্মশানে। যোগবাশিষ্ঠের আসরে এই কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসিমামাকে সাহায্য করব। লোকে যে যা বলে বলুক গে। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এই কাজ তোমার নসিমামার, তোমার জন্য নয়। সব কাজে অধিকার ভেদ আছে। কেন আমার অধিকার জন্মায়নি? তোমার বুড়ো শাশুড়ি মরে গিয়েছে, জগতে আরও কি বুড়ো হাবড়া নেই? আপনি বলুন নসিমামাকে, ও আমাকে নিতে চায় না কোনো কাজে। আমি যাবো জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসিমামা গ্রাম ছেড়ে চলে গেল। কলুপাড়ায় সবাই হাই হাই করতে লাগলো। খুড়শাশুড়ি বললেন, ভালোই হলো, চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখ অমন করে হাসাতে হয়? ছি ছি। তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক, খুব কষ্ট হয়েছে বৌমা তোমার না? যখন তখন দেখা হতো তো, ও তো গা থাকতে এ গায়ে এসেছিল, সেই জন্যই হয়তো। তবু তো দেশের ঘরের লোক আছে একটা। ছেলে খোলা ধনুকের মতো স্টাং সোজা হয়ে বলে উঠি, নিশ্চয়ই, আমার কষ্ট তো হবারই কথা। হরিকলু একদিন সানাল জ্যাঠার কাছে বললে, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল, পায়ে ধরতে গেলাম, বলি, তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্থা কাজ আর করতে দেব না। 2 মাসের মাইনে বাকি, একটা পয়সাও নিয়ে গেল না যাবার সময়। হঠাৎ পালিয়ে গেলেন। আমার যেন ক্ষমা করেন তিনি। হাত জুড়ে সে উদ্দেশ্যে প্রণাম করলে। আবার ফাল্গুনে বনে বনে ফুল ফুটেছে, আবার কোকিলের ডাক পথে পথে। মুচুকুন্দ চাপার সুগন্ধে ঘাটের রানা ভরপুর করে। আমি একদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশাইয়ের বৈঠকখানায় যোগবাশিষ্ঠ শুনতে যাই রোজ বিকেলে। সম্পূর্ণ নিঃস্ব হয়েই
রিক্ত হয়ে বোধহয় সেখানে পৌঁছতে হয়।